প্রিয় দর্শক, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ স্বাধীনতা দিবস। আজ আমরা এখানে সমবেত হয়েছি কবিতায়, গানে এবং কথায় এই দিনটিকে স্মরণ করতে এবং পুরো মুক্তিযুদ্ধকে স্মরণ করতে। আমার সঙ্গে আজ উপস্থিত আছেন স্টুডিওতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা আশরাফুল আলম, ১১ নম্বর সেক্টরের যোদ্ধা এবং আবৃত্তিশিল্পী ডালিয়া আহমেদ, এবং সঙ্গে এ প্রজন্মের দুই শিল্পী যারা ইতিমধ্যেই তাদের গান দিয়ে আমাদের মুগ্ধ করেছেন, তানভীর আলম সজীব ও রন্টি দাস। আমাদের অনুষ্ঠানের নামটি যেহেতু তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, আমরা শুরু করব সেই কবিতাটি দিয়েই। কবিতাটি আবৃত্তি করবেন ডালিয়া আহমেদ। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকোয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করল একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। স্বাধীনতা, তোমার জন্যে থুরথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলি, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা, তোমার জন্যে মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরে। স্বাধীনতা, তোমার জন্যে হাড্ডি সার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে সগির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্টদাস জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকো চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তোলে, নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। যতবার কবিতাটা শুনি ততবারই হৃদয় বেদনাক্রান্ত হয় এবং স্বাধীনতার সেই অমোঘ বার্তা হৃদয়ে এসে একটা স্পর্শ করে। তো এই স্বাধীনতা আসার আগে, ওই ২৬ মার্চ আসার আগে আর একটা দিন ছিল ২৫ মার্চ, কাল রাত্রি। আমার মনে আছে এবার কাল রাত্রিটা গণহত্যা দিবস হিসেবে সরকার ঘোষণা করেছে, এবার থেকে গণহত্যা দিবস পালন করা হবে। তো আমি তখন ৫ বছরের ছোট্ট শিশু। আমার সেই ২৫ মার্চের ছোট্ট একটা স্মৃতি মনে আছে। ঘুমিয়ে গেছি। সে সময় আমাদের বাড়ি ছিল চামেলিবাগে, রাজারবাগের ঠিক পাশে। আমাদের বাড়ির পাশেই ছিল রাজারবাগ, এবং আমাদের যে আয়নাটা ছিল শোবার ঘরে, সেই আয়নাটায় হঠাৎ ঘুম ভেঙে দেখি দাউ দাউ করে আগুন, প্রজ্বলিত আগুন। সে কথা বলে বোঝানো যায় না। সেই শিশু মন ভীষণ রকমভাবে আঁতকে উঠেছিল এবং আমাদেরকে পাজাকোলা করে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল। তা আমি এই মুহূর্তে সেই ২৫ মার্চের যে অনুভূতি বা ওই সময়টায় কি দেখেছিলেন, বা এরপর কারফিউ ভাঙার পরে কি দেখেছিলেন, আমি একটু আশরাফ ভাইয়ের কাছে শুনতে চাইব। আচ্ছা, ২৫শে মার্চের আগে যে ঘটনাটি উল্লেখ করতে হয়
সেটা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চ রেসকোর্সের মাঠে, মানে তখন নাম ছিল রেসকোর্স, এখন সোহরাওয়ার্দী উদ্যান, এবং সেখানে তার ভাষণটি দেন। এবং এই ভাষণ দেওয়ার পর যে কাজটি করে তখনকার সময়ের পাকিস্তান সরকার, সেটা হচ্ছে অস্ত্র নিয়ে আসে পশ্চিম পাকিস্তান থেকে এবং সৈন্য নিয়ে আসে পশ্চিম পাকিস্তান থেকে আমাদের এখানে। এবং 25শে মার্চের রাত্রে আমি কিন্তু প্রখ্যাত শিল্পী অজিত রায়ের বাসাতে ছিলাম সেন্ট্রাল রোডে। এবং 25শে রাতে যখন গোলাগুলি শুরু হলো, শব্দের মধ্যে হচ্ছে গোলাগুলি, বিভিন্ন ধরনের শব্দ, এবং আকাশে মানে আলোকিত করা এক ধরনের বোধহয় তারা ব্যবহার করেছিল কিছু একটা, এবং শব্দ বিভিন্ন ধরনের, তার মধ্যে ট্যাঙ্কের শব্দও ছিল। এবং আমরা তো ওখানে সারা রাত থাকলাম, পরের দিন থাকলাম। 27 তারিখে কারফিউটা চলে যায়, কারফিউ ছিল, এবং কারফিউর অ্যানাউন্সমেন্ট হচ্ছিল মধ্যরাত্রে, এবং এটা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছিলাম যে কারফিউয়ের ঘোষণা দিয়ে চলে যাচ্ছে কোনো একজন মানুষ। এর পরের দিন তখন কিন্তু অনুপ ভট্টাচার্য ছিল, উনি একজন সুরকার এবং প্রখ্যাত গায়ক। অনুপ এবং আমি তখন বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে আমরা প্রথমে গেলাম ইকবাল হল, এবং সে তখনকার নাম ছিল, এবং সেখানে দেখি যে মাঠের উপর স্তূপ আকারে ফেলে রাখা হয়েছে মৃতদেহ যাদেরকে মেরেছে। তারপর গেলাম নীলক্ষেতের ওখানে একটা ছোট্ট ফাঁড়ি ছিল, ফাঁড়ির যে বারান্দার একটা জায়গা, অন্য একটি ঘরও ছিল, বারান্দা জুড়ে কিন্তু সেখানে লাশ। আমরা এটা দেখলাম, এবং একজনের উপর আরেকজন উপর হয়ে আছে, এবং সেখানে কিন্তু শিশুর লাশও ছিল। তারা উদ্বাস্তু মানুষ, পথেই থাকে, ঘুমনের জায়গা হয়তো ওই রকম একটি জায়গায়, এবং তাদেরকে দেখলাম। সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম। তারপরে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম। ইকবাল হলে একটা গুলির আওয়াজ হয়। গুলির আওয়াজটা মনে কেউ স্বজনকে খুঁজতে এসেছিল, এবং সেই গুলির শব্দ শোনার পর আমরা, হয়তো রাইফেল ছিল, হয়তো ট্রিগার টিপেছে, বেরিয়ে গেছে। আমরা তখন ওইখান থেকে বের হয়ে চলে যাই, এবং অনুপ এবং আমি কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাই। কিন্তু আমি সেখান থেকে চলে যাই জগন্নাথ হলে, এবং জগন্নাথ হলে তখন তো হত্যাকাণ্ড হয়ে গেছে, এবং তখন দেখি যে মাটি চাপা দিয়ে রাখা, মানে মানুষের দেহ, মৃত মানুষের দেহ, এবং কারো হাত বেরিয়ে আছে, এবং কারো পা বেরিয়ে আছে, কারো জামা বেরিয়ে আছে। মানে এই দৃশ্য যে কতখানি বেদনাদায়ক, মানুষ দেখছি না, কিন্তু তার এই জিনিসগুলো আরও বেশি বেদনা এনে দিয়েছিল। ওখান থেকে আমি শহীদ মিনারে যাই, শহীদ মিনারের একটা অংশ উড়িয়ে দিয়েছে। সেখান থেকে আমি যাই বাহাদুর শাহ পার্ক, যেটা সদরঘাটের কাছাকাছি। ওইখান থেকে একটা ট্যাক্সি সার্ভিস ছিল, এবং নারায়ণগঞ্জে, এবং ট্যাক্সিতে ওরা ঘুমাতো, বনেটের মধ্যেও ঘুমাতো, বড় ট্যাক্সি। এবং সেখানে দেখলাম যে এই ট্যাক্সিতে প্রচুর মানুষ ওইখানে মরে পড়ে আছে। কাটাবন বস্তি যেটা ছিল, এখন ইউনিভার্সিটি একটা মার্কেট হয়েছে, সেই বস্তি জ্বালিয়ে দিয়েছে, কোনো চিহ্ন নেই, এবং সেখানে অনেকে মরে পড়েছিল এবং পুড়ে, এবং পুরো বস্তিটা দেখা যায় একটা কালো অংশ মাটির সঙ্গে লেপ্টে আছে। সেখান থেকে আমরা যাই, আমি তখন একা, কিন্তু আমি সেখান থেকে যাই স্টেডিয়ামে, তখন একটাই স্টেডিয়াম গুলিস্তানে, এবং স্টেডিয়ামের বারান্দায় সমস্ত মানুষেরা ঘুমতো, যারা খেটে খাওয়া মানুষ, এবং স্তূপ আকারে সেখানে দেখি লাশ পড়ে আছে। এটা হচ্ছে ঢাকা শহরের ব্যাপার। শুরু হলো 25 তারিখে। আমি বলতে চাই এটা যুদ্ধের শেষ পর্যায়ে, এবং 16ই ডিসেম্বরেও কিন্তু এই রকম ঘটনা ঘটেছে। কাজে এই যে হত্যাকাণ্ড, এবং এটা হচ্ছে দুর্বিষহ, কারণ আমার দেখা হত্যাকাণ্ড, এতদিনে এই কথা বলতে গেলেও অনেক সময় আমি আবেগগ্রস্ত হয়ে পড়ি। তার কারণ হচ্ছে যে যে হত্যাকাণ্ড চালানো হয়েছিল
সেটা একেবারেই নিরীহ মানুষদের উপর। হ্যাঁ, যে পোড়ামাটি নীতি নেওয়া হয়েছিল, মানুষ দরকার নেই তাদের, তাদের দরকার এই ভূখণ্ড। এই আমাদের পরবর্তী প্রজন্ম যারা এইমাত্র আশরাফ ভাইয়ের কথাগুলো শুনলেন, আমার মনে হয় এই ঘটনাগুলো তাদের মনে স্পর্শ করাতে হবে। আসলে এগুলো বোঝা যায় না যে এটা কী ধরনের নৃশংসতা ছিল, এটা বলে বোঝানো যায় না, কিন্তু যদি ঘটনাগুলো একটু একটু করে ঢোকানো যায় মনের মধ্যে, তাহলে হয়তো বা অনুভবে সেটা পাওয়া যাবে। তো আমি একটু গান শুনতে চাই, মুক্তিযুদ্ধের গান। সজীব আছে, সজীব যদি একটা গান শোনায়, তারপর আমরা আবার আলোচনায় ফিরব। এই গানটা গোলাম সোহরাবের লেখা। উনি সঙ্গীত শিল্পী, নজরুল সঙ্গীত শিল্পী, এখন দেশের বাইরে থাকেন। ওনার লেখা, ওনার সুর, ওই সময়কার একটা গান। আর গানটা শেখা হচ্ছে আমার বাবার কাছে। বাঙালি ওরে বাংলা, স্মরণে রেখো, স্মরণে রেখো, লাখো লাখো প্রাণের বিনিময়ে, লাখো লাখো প্রাণের বিনিময়ে আজ এসেছে স্বাধীনতা, আজ এসেছে স্বাধীনতা, আজ এসেছে স্বাধীনতা, আজ এসেছে স্বাধীনতা। আজ শপথের দিন, শ্রমিক মজুর শোনো চাষি, সংগ্রাম 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 আজ হয়নি তো শেষ। গড়ে তোলো আজকে তোমার আমার দেশ, বলো আজ সব প্রবণতা। লাখো লাখো প্রাণের বিনিময়ে, লাখো লাখো প্রাণের বিনিময়ে। না যেন এই জন্মভূমি, জন্ম দিয়েছে কত মীর জাফরের। করোনা যেন মীর জাফরি, রক্ত নিয়েছে শত বীর শহীদের। ভুলো না যেন এই জন্মভূমি, জন্ম দিয়েছে কত মীর জাফরের। করোনা যেন মীর জাফরি, রক্ত নিয়েছে শত বীর শহীদের। উৎখাত 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 করো আজ, করো আজ ধ্বংস শঠতা, বলো আজ সব প্রবণতা। লাখো লাখো প্রাণের বিনিময়ে, লাখো লাখো প্রাণের বিনিময়ে। মহলের অধিবাসী তারা তোমারই দেশবাসী, মহলের অধিবাসী তারা তোমারই দেশবাসী। ধনী ধনী রবে কেন তুমি গরিব হবে, কেন তুমি রবে উপবাসী। অধিকার 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 অর্জিত হবে আজ, কেন না তুমিও তো দেশবাসী। মহলের অধিবাসী, মহলের অধিবাসী, মহলের অধিবাসী, মহলের অধিবাসী। করোনা যেন কলুষিত রক্তে ভেজা এই গ্রাম বাংলার, হয় না যেন অপমানিত শোষণের হাতে আর বর্বরতায়। করোনা যেন কলুষিত
রক্তে ভেজা এই গ্রাম বাংলায় হয় না যেন অপমানিত শোষণের হাতে আর বর্বরতায়। মুক্তি 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 যেন আজ বাংলার সংগ্রামী জনতা। বলো আজ সব প্রবণতা লাখো লাখো প্রাণের বিনিময়ে, লাখো লাখো প্রাণের বিনিময়ে আজ এসেছে স্বাধীনতা, আজ এসেছে স্বাধীনতা, আজ এসেছে স্বাধীনতা, আজ এসেছে স্বাধীনতা। বাঙালি ওরে বাংলা, স্মরণ রেখো, স্মরণ রেখো, স্মরণ রেখো। সজীব বাঙালি স্মরণ রেখেছে, রাখবেও। তো আমরা এই প্রসঙ্গেই যেটা স্মরণ রাখতে চাই, ডালিয়া আপা আপনার কাছে একটু মুক্তিযুদ্ধের স্মৃতি শুনতে চাই এবং সেই সঙ্গে একটা কবিতাও শুনতে চাই, এবং আপনার কবিতার পর আশরাফ ভাইয়েরও একটা কবিতা শুনে নিতে চাই। স্বাধীনতা যুদ্ধের আগে মানে 22শে মার্চ আমরা ভারতেশ্বরী হোমসে ছিলাম, আমার 2 বোন। তো আমার বড় ভাই আনোয়ার হোসেন আমাদেরকে গ্রামের বাড়ি কাজলাতে নিয়ে আসেন, অন্যান্য ভাইরাও ছিলেন। তো প্রতিদিন সকালে দেখা যেত যে একজন করে ভাই উধাও, মানে একটা চিরকুট লিখে গেছে, আম্মা যুদ্ধে যাচ্ছি দোয়া করবেন। আম্মার মুখটা দেখতাম উৎকণ্ঠার চাইতে যেন খুশিতে ঝলমল করে উঠতো, মানে ওখানে গর্বের একটা ব্যাপার ছিল। আমার মনে হতো আমিও যদি যুদ্ধে যেতে পারতাম। তো শুনলাম যে কর্নেল তাহের পালিয়ে এসছেন, আমার আরেক ভাই ভারতে পালিয়ে এসে যুদ্ধে যোগ দিয়েছেন। তো ভাবির সাথে আমাদের 2 বোনকেও পাঠিয়ে দেওয়া হলো ভারতে। ওখানে আমার ভাই দেখতে আসতেন, আমরা তুরার বিএসএফ ক্যাম্পে ছিলাম। তো ভাইজান মাহেন্দ্রগঞ্জ ক্যাম্প থেকে আমাদের প্রতি সপ্তাহে আসতেন ওখানে। তো আমি বলতাম ভাইজান আমিও যুদ্ধে যাব। উনি বলতেন যে আপনার তো কোনো পোশাকই নেই, যুদ্ধেরই পোশাক নেই, আপনি কি করে যাবেন, আমাদের আদর করে আপনি বলতেন উনি। তো আমার আরেক ভাই আবু ইউসুফ বীর বিক্রম, উনি সৌদি আরবিয়া থেকে পালিয়ে লন্ডন গেছিলেন। ওখানে আমার বোন কিছু কাপড় সংগ্রহ করে রেখেছিলেন মুক্তিযোদ্ধাদের জন্য। তো ওগুলো থেকে উনি আমাদের কাছেই প্রথম এসেছিলেন। ওখান থেকে আমি একজোড়া ট্রাউজার্স, একটা টি শার্ট জোগাড় করলাম। আমার ভাই ভাবি একজোড়া কেডসও জোগাড় করে দিলেন, কিনে দিলেন, ক্যাব জোগাড় হয়ে গেল। তো আমি ওগুলো পরে টরে বসে আছি। তখনই আর কি, আপনার বয়স কত ছিল তখন? তখন আমার 11-র একটু বেশি। তো আমি ওনার একদম উনি আসবেন, উনি যখন আসতেন জিপের আওয়াজ কিন্তু ভটভট করে আওয়াজ হতো, কারণ সাইলেন্সার পাইপ ছিল না। সবাই জানতো, পাকিস্তানিরাও জানতো মেজর তাহের আসছেন। তো উনি আসার সাথে সাথে আমি দৌড়ে গিয়ে সামনে দাঁড়িয়েছি। উনি গাড়ি থেকে নেমে আমাকে দেখলেন আপাদমস্তক, দেখে বললেন নাও ইউ লুক লাইক এ রিয়েল গেরিলি, মানে আমি যেহেতু মেয়ে, গেরিলা না গেরিলি। তারপর দিনে আমাকে নিয়ে গেলেন ওখানে। তো ওখানে গিয়ে তো আর ঢুকতে দেয় না আমাকে গেট দিয়ে, কেন যে পাসওয়ার্ড বলতে হবে। আমি তো পাসওয়ার্ড কি সেটাই জানি না। একজন কেউ কানের কাছে এসে বলে দিল টুপি, আজকের প্রতিদিনই পাসওয়ার্ড চেঞ্জ হতো। তো আমি বললাম টুপি, তো ঢুকতে দেওয়া হলো। পরদিন থেকেই কিন্তু আমার মানে অস্ত্র চালনা শেখানো হচ্ছিল। তো আমাকে একটা এসএমসি সাবমেশিন কার্বাইন সেটা দেওয়া হয়েছিল, ছিদ্র ছিদ্র, এটা একটু ছোট ছিল। তো আমার মূলত যেই কাজটা ছিল যে আমি এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে গিয়ে খবর আদান প্রদান করতাম। তো একদিন আমার বেলাল ভাই ও বলে কি যে মোটর সাইকেলের পিছনে ওঠো, তো আমাদের একটা ক্যাম্পে যেতে হবে। তো গেছি ওর সাথে, ফেরার পথে বলে কি যে এখন তুমি চালাও। আমি তো কোনোদিন মোটর সাইকেলে আজকেই প্রথম উঠেছি, আমি চালাইনি তো কোনোদিন। বলে যে তুমি তো সাইকেল চালানো শিখে গেছো। মানে আম্মা আর কি, যখন আমরা মানে ভারতেশ্বরী হোমস থেকে এসেছিলাম বাড়িতে গ্রামে, আম্মা বলতেন যে এখন স্কুল নেই, তোমরা সাঁতার শেখো, সাইকেল চালানো শেখো। তো ওই সাইকেল চালানোটা শেখা হয়ে গেছিলো। তো ও আমাকে গিয়ার টিয়ার কী করে চালাতে হয় দেখিয়ে দিল। আমি দেখি যে ঠিকই আমি পারলাম। হ্যাঁ, যখন মহেন্দ্রগঞ্জ ক্যাম্পে গিয়ে পৌঁছেছি সবাই তো অবাক, আমাকে নিয়ে হই হুল্লোড় পড়ে গেল। তো আমার আরও কাজ ছিল যে আমি যখন একটা অপারেশনে যাওয়া হবে, ম্যাগাজিনে গুলি ভরে দেওয়া, গুলি পরিষ্কার করে দেওয়া, ওদের খাবারটা এগিয়ে দেওয়া, চা বানিয়ে দেওয়া। আমাকে কিন্তু ওরকমভাবে নেওয়া হতো না,
মানে কোনো অপারেশনে, কিন্তু আমার মনে আছে আমি রেকি করতে যেতাম আমার তাহের ভাইয়ের সাথে, মানে শত্রুর পজিশনিং দেখতে হবে, এক একটা অপারেশনের আগে এগুলো খুব দরকার আর কি। তো আসলে এত বড় আর কত কত গল্প, আমার মনে হয় এই একটা অনুষ্ঠানে কি সম্ভব? আপা, আমরা আমার সবাই- মনে হয় যে এই যে অংশটা শেষ হলো, এখন একটা গান শুনে নিয়ে তারপর আমরা আবৃত্তিতে যাই। হ্যাঁ। রন্টি যদি আমাদেরকে একটু গান শোনায়। শুভেচ্ছা সবাইকে। আর আসলে আমি তো খুব নগণ্য একজন মানুষ, আজকে যারা এখানে আছেন নগণ্য ঠিক না রন্টি, এটা হচ্ছে তো বয়স কম, সেটা ঠিক আছে। আর যাদের কথা শুনছি, শ্রদ্ধেয় যারা আছেন, আসলেই একটা স্বপ্ন মনে হচ্ছে, একটা বড় স্বপ্ন কিন্তু এনে দিয়েছেন সবাই আমাদের জন্য, এই দেশের জন্য। তো সে স্বপ্ন নিয়ে একটি গান করছি, খুবই বিখ্যাত একটি গান, শ্রদ্ধেয় দ্বিজেন্দ্র লাল রয়ের গান, খুব বিখ্যাত গান, গানটি গাওয়ার চেষ্টা করছি। ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় জল এমন ধারা, কোথায় এমন খেলে তোড়ে, এমন কালো মেঘে তারা পাখির ডাকে ঘুমিয়ে পড়ে, পাখির ডাকে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি পক্ষে আমার ধরে, ভক্তারে দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। রন্টি, এই দেশের গান গাইতে গেলে কি মুক্তিযুদ্ধের কথা কোনোভাবে মনে হয় বা কেউ বলেছিল সেটা মনে পড়ে?
আমার ছোটবেলা একটা ছোট্ট একটা ঘটনা আমার মা বলেছিলেন আমাকে, সবসময় বলেন যখনই স্বাধীনতা দিবস আসেন, 16 ডিসেম্বর আসেন, উনি আমাকে বলতেন যে যুদ্ধের সময় আসলে পাক বাহিনী এতই বেশি আমাদের প্রতি দয়া দেখাননি, আসলে সেই সময় কিন্তু প্রকৃতিও আমাদেরকে সেই দয়া দেখিয়েছিলেন। মানে আমার মারা যখন গ্রামে থাকতেন, পাক বাহিনী যখন এসেছেন তারা কচুরিপানায় ডুবে ছিলেন, দূর থেকে দেখতে পাচ্ছিলেন, এবং আমার মায়ের সামনে আমার মার ঠাকুরদাকেই হত্যা করেছিলেন পাক বাহিনী, তারা দূর থেকে দেখছিলেন। তখন আমার মার পাশে একটা সাপও ছিল, অনেক কিছুই ছিল, বাট তাদের এতই বেশি দয়া ছিল, তারা কিন্তু একটা দংশনও করেনি। তো মা বারবার বলতেন যে আসলে যুদ্ধের সময় আমার কেন জানি মনে হতো যে পুরো প্রকৃতি, প্রাণী যারাই ছিলেন তারাই আসলে দয়া দৃষ্টি দেখিয়েছেন, শুধু পাক বাহিনী ছাড়া। তো এই কথাগুলো যখনই চিন্তা হয় তখন আসলে দেখিনি, বাট অনুধাবন করতে পারি যে আমাদের দেশের জন্য আসলে এত শহীদ, এত মুক্তিযোদ্ধা আসলে কি করেছেন। এটা হয়তো আমি বললেই সেই শ্রদ্ধাটুকু আসলে তাদের জন্য কতটুকু হবে সেটা জানি না। হ্যাঁ, একেবারেই সত্যি কথা। তো আমরা একটু কবিতা শুনে আসবো। আশরাফ ভাই যদি একটু কবিতা পড়েন এই মুক্তিযুদ্ধ নিয়েই। মুক্তিযুদ্ধের কবিতা, এটা যুদ্ধভিত্তিক নয়। কবিতাটা হচ্ছে স্বাধীনতার উপর। আমরা স্বাধীনতাকে নানা ইমেজে আমরা দেখতে পারি, তারই একটি বিবরণ। এবং এই কবিতায় কলহার বলে একটি শব্দ আছে, তার অর্থ শাপলা। কবিতার নাম নির্মিত কলহারে যেন পাই আবক্ষ বাংলাদেশ। এটা আবিদ আজাদের লেখা। বাংলাদেশ ব্যাংকের সামনে ফুটে উঠল এক সাদা কলহার। আমাদের লোকগাথার হংসগুচ্ছের মতো, রবীন্দ্রনাথের মতো পেছনে মেঘের মতো বিশাল মিছিল নিয়ে আসা মৌলানা ভাসানীর মতো, এক ঝাঁক পায়রা ওরা শেখ মুজিবের হাতের মতো, বাউল গানের আর্তনাদের মতো, জীবনানন্দ দাশের চিলের মতো, সারা গ্রাম বাংলার বুকের ধবল দুঃখের মতো বাংলাদেশ ব্যাংকের সামনে ফুটে উঠল সাদা শাপলা ফুল। এই সাদা ফুল আমাদের রাজধানী, এই সাদা ফুল আমার হাওর মানুষের প্রতিনিধি, এই সাদা ফুল জল থই থই ভাটির দেশের দূর পাড়াগারাঙ্গিনায় একজোড়া গহীন নৌকার মতো কালো চোখ নিয়ে ফুটে থাকা আমার ছোট ফুপু। এই সাদা ফুল আমাদের স্বাধীনতা, এই সাদা ফুল আমাদের পার্লামেন্ট, এই সাদা ফুল আমাদের অতিথি ভবন, এই সাদা ফুল আমাদের ন্যাশনাল আর্ট গ্যালারি, এই সাদা ফুল আমাদের ট্যুরিস্ট ব্যুরো, এই সাদা ফুল আমাদের স্টেশন মাস্টারের মেয়ের মতো, এই সাদা ফুল আমাদের ভোট। এই সাদা ফুলের ছায়ায় ফুটে আছে আমাদের কুড়ে ঘর, যে কুড়ে ঘরের চালগুলি বহুদিন শুনেছে যুদ্ধ বিমানের গর্জন, যে কুড়ে ঘরগুলি বর্ষা রাতে কান পেতে শুনেছে মর্টারের শব্দ, যে কুড়ে ঘরগুলি উঠোনে দাঁড়িয়ে খড়ের গাদার পাশে শুনেছে লাজুক কিষানির আর্তনাদ, যে কুড়ে ঘরগুলি জ্যোৎস্না রাতে দেখেছে চকচকে বন্দুকের নল। এই সাদা ফুল 71 হারিয়ে যাওয়া ছেলের প্রত্যাবর্তনের আশায় খুলে রাখা হাহাকার মায়ের দরজা। এই সাদা ফুলের ছায়ায় ফুটে আছে আমাদের নার্সারি লজ, আমাদের মেয়েদের চুলের ফিতা, আমাদের স্যানিটোরিয়াম, আমাদের বিষণ্ণ কলোনি, আমাদের শিশুদের স্কুল। এই সাদা ফুল
আমাদের অতি উঁচু মনুমেন্ট এই সাদা নির্মিত কলহারে যেন পাই চিরদিন আবক্ষ বাংলাদেশ। সত্যি আশরাফ ভাই, নানা রকম চিত্রকল্প ভেসে উঠল আমাদের মনের মধ্যেও। একটু আগেই আশরাফ ভাই কবিতা আবৃত্তি করলেন, কলহার বলে নতুন একটি শব্দ শোনালেন। আমরা অনেকেই এই শব্দটি শুনিনি। এটাই যে আমাদের জাতীয় ফুল শাপলা, সেটা আমাদের জানা ছিল না, জানা থাকলো। আর আশরাফ ভাই যে স্মৃতিচারণ করছিলেন সেখানে জগন্নাথ হলের বিভীষিকার কথাটা ছিল, এবং তা নিয়ে যে কবিতাটি আছে, আমরা চাইব যে ডালিয়া আপা যদি সেই কবিতাটি একটু পড়তেন এ সময়। এটি কবি নির্মলেন্দু গুণের লেখা, জগন্নাথ হল, 26শে মার্চ 1971। মাত্র কয়েক ঘন্টার জন্য কারফিউ তুলে নেওয়া হলো। 1.5 দিন 1.5 রাত্রি গৃহবন্দী থেকে আমরা দুজন নগরীর রূপ দেখতে বাইরে বেরুলাম। আজিমপুরের মোড়ে বেয়োনেট বিদ্ধ এক তরুণের লাশ স্বাগত জানালো আমাদের। তারপর বৃদ্ধ একজন। অগ্নিদগ্ধ মর্টার বিধ্বস্ত এই প্রাচ্য নগরীকে মনে হলো প্রাণ স্পন্দনহীন এক মৃত প্রেতপুরী। অপসৃত অদম্য প্রাণীর গর্ব, ডানে বাঁয়ে সর্বত্র মৃত্যুর হাতছানি, শুধু লাশ আর লাশ। যুবতী কন্যাকে নিয়ে পালাচ্ছেন পিতা, মার কোলে দুগ্ধপোষ্য শিশু। প্রিয়জনদের খোঁজে উদ্বিগ্ন মানুষ ছুটছে সতর্ক, যেমন সন্ত্রাসবিদ্ধ বনের হরিণ ক্ষিপ্ত হিংস্র নেকড়ের তাড়া খেয়ে ছোটে। কারো পুত্র, কারো বন্ধু, কারো পিতা, কারো ভাই হয়ে পথে পথে শুয়ে আছে ছিন্ন ভিন্ন লাশ। নগরীতে কারা বেশি, যারা মরে গেছে তারা, নাকি মেশিন গানের গুলি থেকে বেঁচে গেছে যারা? 27শে মার্চের ভোরে এ প্রশ্নের মেলেনি উত্তর। হত্যাক্লান্ত পাক সেনা বাঙালির রক্তে স্নান করে সহাস্যে নগর পথে বেরিয়েছে প্রমোদ টহলে, সাথে তাক করা নির্দয় নিষ্ঠুর স্টেনগান। জহুর হলের মাঠে শুয়ে আছে একদল সারিবদ্ধ যুবা, যন্ত্রণা বিকৃত মুখ, তবু দেশ ও মাতৃকার গর্বে অমলিন। জগন্নাথ হলের চত্বরে সবুজ ঘাসের বুকে আক্রোশে খামচে ধরা ট্যাঙ্কের দাঁতের কামড়। গোবিন্দদেবের রক্তে ভাসমান লাল শিববাড়ি, আহা কি হৃদয় বিদারক, হায় কি করুণ। পুকুরে ভাসছে এক যুবকের লাশ, যেন মরা মাছ। এ কি কবি আবুল কাশেম? তুমি কে গো ভাই? জগন্নাথ হল আজও সেই দৃশ্যে স্থির হয়ে আছে। জগন্নাথ হলের এই নৃশংসতা প্রকৌশলী নুরুল্লাহ তুলেছিলেন তার ক্যামেরায়। এটা কিন্তু ইউটিউবে পাওয়া যায়। আমি তরুণ প্রজন্মের ছেলে মেয়েদেরকে বলবো, ওরা যদি কখনো মনে করে একটু দেখতে পারে যে কিভাবে এক একজন মানুষকে ধরে আনা হলো এবং কিভাবে নৃশংসভাবে হত্যা করা হলো। সজীবের কাছে যাইব। সজীব, গানের আগে একটু বলবেন যে আপনি তো মুক্তিযুদ্ধের গান, দেশের গান করে থাকেন বিভিন্ন সময়। আসলে মুক্তিযুদ্ধটা আপনার কাছে কি? অনেক রকম অনুভূতি, কারণ আমার বাবা মা দুজনই ওই সময়কার মানুষ। আমার বাবা মার বিয়ে হয়েছিল ওই সময়, তারা ছাত্র ইউনিয়ন করতেন, তারা গান বাজনার সাথে সবসময় জড়িত ছিলেন। আমি বেড়েই উঠেছি এইসব গানের ভেতরে। আমার বড়ই হওয়া হয়েছে যে উদীচীর মানুষজনের সাথে, কারণ আমার বাবা মা দুজনেই উদীচী করতেন। আমার কাছে সবগুলোই আসলে গল্প। আপনি যেরকম বলছিলেন যে আমাদের কাছে যারা আমরা মুক্তিযুদ্ধের পরে জন্মেছি, তাদের অনুভূতিটা কী। আমি বিদেশে চলে গেছিলাম বাবা মার কারণেই, বাবা মা নিয়ে গেছিলেন, কিন্তু ওই যে হয়তো বা এই বোধটা ছিল বলে থাকতে পারিনি। বিভিন্ন কারণে বাবা মা থেকে যেতে হয়েছে, শারীরিক কারণে হোক আর যে কারণেই হোক। আমি চলে এসেছি, কিন্তু আমি আসলে বাংলা গান ছাড়া থাকতে পারিনি বলেই চলে এসেছি। আজকে 10 বছর হয়ে গেছে আমি দেশে আছি, আমার বাবা মাকে ছেড়েই আছি। যেই বাবা মা আমাকে গানের ভিতটা তৈরি করে দিয়েছেন, এই বোধগুলো আমার বাবা মাই আমাকে দিয়েছেন। আজকে আমি এখানে বসে গাইছি, আমার বাবা মা বিদেশে বসে শুনছেন আর চোখের পানি ফেলছেন। সেটাও কিন্তু তাদের একটা ত্যাগ। মুক্তিযুদ্ধের পরেও
তারা যেরকম করে যুক্ত ছিলেন মুক্তিযুদ্ধে, এরকম আমি গল্প শুনেছি। আমার বাবা উর্দুও বলতে পারতেন, গজল করতে পারতেন, গান, বাংলা গানের সাথেও। তো ওনাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, উনি মেহেদী হাসান সাহেবের গান করে ছুটে এসছেন আর কি, ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে। এরকম অনেক রকমের গল্প আমি শুনেছি। এগুলো শুনে শুনে বড় হওয়া। আর বিদেশে যখন ছিলাম তখন অনেক মানুষের সাথেই গান গাইতে হতো, হিন্দি গান গাইতে হতো, অনেক রকমের অনেক ভাষার গান আমি শিখেছি ওখানে। কিন্তু আমার ওভারঅল সব কিছুর পরেও কিন্তু আমার বাংলা গানই টেনেছে বলে আমি বাংলাদেশে চলে এসেছি। আমার অনুভূতিটা ওরকম। সজীব, গান গাইতে বলবো, কিন্তু আমি আমার একটা স্মৃতির কথা, আপনি বাবা মার কথা বললেন, বাইরে আছেন, একটা স্মৃতির কথা না বলে পারছি না। আমি যখন পড়াশোনা করতে গেছি সোভিয়েত ইউনিয়নে, তো ভাষা শিক্ষা শেষ হয়েছে, তো আমি আমার সাবজেক্ট চেঞ্জ করে লিটারেচার অ্যান্ড লিঙ্গুইস্টিক্স নিয়ে পড়াশোনা শুরু করলাম। তো প্রথম বর্ষে যখন পড়ছি 150 জন ছাত্রছাত্রী সেখানে, তার মধ্যে একমাত্র আমি বাঙালি, আর অন্যান্য দেশের আছে, রাশিয়ানরা তো আছেই। তো ভাষাতত্ত্বের ক্লাসে প্রফেসর অস্ত্রাউমভ বললেন যে ভাষা নিয়ে একটি জাতি লড়াই করেছে, প্রাণ দিয়েছে, এবং সেই ভাষা প্রশ্নেই তারা একটা দেশ অর্জন করেছে, সে দেশটার নাম বাংলাদেশ, এইভাবে বললেন। হ্যাঁ, এবং আমি তো পেছন দিকে বসে আছি গ্যালারির, একেবারে 149 জন ছেলে মেয়ে পিছন দিকে আমার দিকে তাকালো, এবং প্রফেসর অস্ত্রাউমভ বললেন তুমি উঠে দাঁড়াও। আমি উঠে দাঁড়ালাম, বললেন যে তুমি কিছু বলো। আমি কি করেছিলাম জানেন? সেই অনুভূতি আমি বলতে পারবো না, আমি ঝরঝর করে শুধু কেঁদেছিলাম। দেশ বাইরে থাকলে, আপনি বাবা মার কথা বললেন যে আপনার গান শুনে কাঁদছে, ওটা শুনে আমার মনে পড়লো যে আমি একটা কথা বলতে পারিনি, এবং ওই দিনের মতো গর্ব, নিজের দেশ নিয়ে গর্ব, আমি আসলে ওই রকম অনুভব আর কখনো করিনি। সজীব, আপনার গান শুনবো। এই গানটা লেখা হচ্ছে তৌফিকুল আলম টিপু, বগুড়া ইয়ুথ কোয়ার, মনে আছে তো? হ্যাঁ, ওনার লেখা, ওনার সুর করা। এই গানটা আমি অনেক ছোটবেলায় ওনার কাছে শিখেছি। স্বাধীনতার বিভিন্ন স্বাধীনতা মানে দোয়েল পাখির গান, স্বাধীনতা মানে মরা নদীর বান, স্বাধীনতা মানে কিষান বধূর মুখের হাসি খান, স্বাধীনতা মানে দোয়েল পাখির গান, স্বাধীনতা মানে মরা নদীর বান, স্বাধীনতা মানে কিষান বধূ মুখের হাসি খান, স্বাধীনতা মানে দোয়েল পাখির গান। স্বাধীনতা মানে মজুর ছেলে পাঠশালাতে যাওয়া, স্বাধীনতা মানে গোলাপ বানুর প্রথম নাকফুল পরা, স্বাধীনতা মানে মজুর ছেলে পাঠশালাতে যাওয়া, স্বাধীনতা মানে গোলাপ বানুর প্রথম নাকফুল পরা, স্বাধীনতা মানে এক ঝাঁক নায়ের দাঁড়ের টান, স্বাধীনতা মানে দোয়েল পাখির গান। স্বাধীনতা মানে পথের লোকের ছোট্ট কুটির ঘর, স্বাধীনতা মানে শীতের
কাপড় উলঙ্গ ছেলেটা। স্বাধীনতা মানে পথের লোকের ছোট্ট কুটির ঘর। স্বাধীনতা মানে শীতের কাপড় উলঙ্গ ছেলেটা। স্বাধীনতা মানে আর তো লোকের মুক্তি বাসর খান। স্বাধীনতা মানে দোয়েল পাখির গান। স্বাধীনতা মানে মরা নদীর পার। স্বাধীনতা মানে কিষান বধূর মুখের হাসি খান। স্বাধীনতা মানে দোয়েল পাখির গান। গানের আবেশ থেকে বের হতে ইচ্ছে হচ্ছে না। রন্টি কি আমাদের আরেকটু সঙ্গ দেবে? আমি তো আসলে কথাগুলো শুনেই মানে আসলে আমরা যদি সবাই এভাবেই চিন্তা করি, আমরা তরুণরা কিন্তু এখন অনেক বিচ্ছিন্ন ভাবনাও চিন্তা করছি। আসলে এই চিন্তাটা কেন করি না যে সবার উপরে তো আসলে মানুষ সত্য এবং একটা মানুষই পারে একটা দেশকে স্বাধীন করতে। যাই হোক, আমিও স্বাধীনতার কিছু মানে গাইবার চেষ্টা করছি। গানটি খুবই বিখ্যাত, আমাদের লেজেন্ড শ্রদ্ধেয় রুনা ম্যামেরই খুবই জনপ্রিয় একটি গান, স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন। গানটি লিখেছেন শ্রদ্ধেয় মোহাম্মদ মনিরুজ্জামান এবং কম্পোজিশন ছিলেন শ্রদ্ধেয় দেবু ভট্টাচার্যের। চেষ্টা করছি গানটি গাওয়ার জন্য। স্বাধীনতায় গোলাপ ফোটানো দিন, স্বাধীনতায় গোলাপ ফোটানো দিন, স্বাধীনতায় সূর্য জাগানো দিন, প্রতি প্রাণী তাই বাংলাদেশের স্বাধীনতা মনে, স্বাধীনতায় গোলাপ ফোটানো কত, তবু শঙ্কায় ছিল না হৃদয়ের মতো, কাটার আঘাত পায়ে পায়ে ছিল কত, তবু শঙ্কায় ছিল না হৃদয়ের মতো, ফুটবে করে ভেবে ভেবেছিল চেতনা ভাঙানো দিন, স্বাধীনতায় গোলাপ ফোটানো দিন। সকালে ঠিকানা ছিল তো আধার ভুবনে ছিল বিপরীত মালা, তবু সকালে ঠিকানা ছিল তো জানা, জ্বলবে আলো ভেবে ভেবেছিল চেতনা জাগানো দিন, স্বাধীনতায় গোলাপ ফোটানো, স্বাধীনতায় সূর্য জাগানো দিন, প্রতি প্রাণী তাই
সজীব, রন্টি, দুটো স্বাধীনতার দুরকম মানে পেলাম এবং মানুষের কাছেই ফিরে যেতে হয় বারবার। পান্থজন কবিতাটি যদি এবার একটু শুনতে পেতাম খুব ভালো লাগতো। আশরাফ ভাই, আপনার কি জানা আছে? তাহলে এই কবিতাটি শুনতাম, পান্থজন। পান্থজন যে কবিতাটি, এটা শামসুর রহমানের লেখা। প্রসঙ্গত একটি কথা বলা দরকার, যে সবার উপরে মানুষ সত্য। কাজে এই কথাটা যদি মনে থাকে, তাহলে কিন্তু এই যে হত্যাকাণ্ড এবং শহীদ হওয়া, প্রাণ দেয়া, এই বিষয়গুলো কিন্তু মানুষের মধ্যে থাকতে পারে না, যদি চেতনায় আমরা ধারণ করি সবার উপরে মানুষ সত্য। এবং এটার সঙ্গে একটি অসাম্প্রদায়িক চেতনা সংযুক্ত রয়েছে কবিতাটির। বহু পথ হেঁটে ওরা 5 জন গোধূলিতে এসে বসে, প্রবীণ বৃক্ষের নিচে ক্লান্তি মুছে নিতে। গাছের পাখিরা শুধায়, বলতো তোমরা কারা? প্রশ্ন শুনে পান্থজন ঝুঁকে পড়ে নিজের বোধের কাছে। বলে একজন, হিন্দুত্বের প্রতি আজন্ম আমার টান। দ্বিতীয় জনের কণ্ঠ বাঁশির মতন বাজে, আমি বৌদ্ধ, হীনযান। এবং তৃতীয় জন বলে, আমি এক নিষ্ঠাবান বিনীত খ্রিস্টান। চতুর্থ পথিক করে উচ্চারণ, আমার ঈমান করেছি অর্পণ আমি খোদার আরশে, আমি তো মুসলমান। পঞ্চম পথিক খুব কৌতূহল বসে, কুড়িয়ে পতঙ্গ এক বলে স্মিত স্বরে, আমি মানব সন্তান। সাধারণ, অসাধারণ। তো আমি একটু ডালিয়া আপার কাছে যাব এবং ডালিয়া আপা বলার পরে আশরাফ ভাইয়ের কাছে শুনতে চাইব। ডালিয়া আপা এখন চরমপত্র থেকে কিছুটা আবৃত্তি পড়বেন, পাঠ করবেন। তো আপনি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে, সেখানকার কিছু স্মৃতিচারণ আমি শুনতে চাইবো। আমার মনে হয় আমাদের দর্শকেরাও শুনতে চাইবে। ডালিয়া আপা, একটু চরমপত্র থেকে যদি শুনতে পারি কিছু। আসলে মুক্তিযুদ্ধের সময় তো এই ব্যঙ্গ রসাত্মক কথিকা চরমপত্র, যেটি খ্যাতিমান লেখক এবং সাহিত্যিক এম.আর. আক্তার মুকুল নিজে রচনা করতেন এবং সেটি পাঠ করতেন, সেটি মুক্তিযোদ্ধাদের মনে যে কী সাহসের সঞ্চার করত, মানে প্রেরণা যোগাতো। আমরা সবাই উন্মুখ হয়ে থাকতাম কখন চরমপত্র শুনবো। তো যেই অংশটা আমি করবার চেষ্টা করছি, সেটি 16ই ডিসেম্বরে যখন বিকেলে পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করলো এবং রাতের অধিবেশনে, বিকেলে উনি এটা রচনা করেছিলেন, রাতের অধিবেশনে উনি পাঠ করেছিলেন তার কিছুটা অংশ। উনি তো ঢাকাইয়া ভাষায় বলতেন, ঢাকাইয়া ভাষাটা আমার না, তবু আমি চেষ্টা করছি। কি পোলারি বাঘে খাইলো স্যাস, আইজ থেকে বঙ্গাল মুলুকে মছুয়াগো রাজত্ব স্যাস। ঠাস করে একটা আওয়াজ হইলো, কি হলো কি হলো? ঢাকা ক্যান্টনমেন্টে মিয়াজি সাবে চেয়ারতনে চিত্তরে পড়ে গেছিল। 8884 দিন আগে 1947 সালের 14ই আগস্ট তারিখে মুসলমান ভাই ভাই কইয়া করাচি, লাহোর, পিন্ডির মছুয়া মহারাজেরা বঙ্গাল মুলুকে যে রাজত্ব কায়েম করছিল, আজ তার খতম তারাবি হয়ে গেল। বাঙালি পোলাপান বিচ্ছুরা 265 দিন ধইরা বঙ্গাল মুলুকের কেদা আর পেকের মাইদে ওয়ার্ল্ডের বেস্ট ফাইটিং ফোর্স গো পাইয়া, আরে বাড়ি রে বাড়ি, বোমা বোমা সাইজের মছুয়াগুলা ঘত ঘত কইরা দম ফালাইলো। ইরাবতীতে জনম যার, ইছামতিতে মরম। আজকে আমাকে বক্সিবাজের ছকুমিয়া ফালপায় উঠলো, কইলো আমাকে চকবাজারের চৌরাস্তার মধ্যে পাথর দিয়ে একটা সাইনবোর্ড বানাবো, হেডার মধ্যে কাউলারে দিয়ে লেখা এলো 1971 সাল পর্যন্ত বঙ্গাল মুলুকে মছুয়া নামে এক কিছিমের মালা ছিল।
হ্যাগো চোটপাট বাইরা যাওনের গতিকে হাজারি হাজারি বিচ্ছু হ্যাগো চুটিয়া মানে কিনা পিঁপড়ার মতো ডইলা শেষ করছিল। হেই কিছিমের জ্ঞান যাবের এই কেতাবের মধ্যে লেখা তুইছে পিপিলিকার পাখা উঠে মরিবার তরে। টিক্কা মালিক্কা গেল তল, মিয়াজি বলে কত জল। 26 মার্চ তারিখে সেনাপতি ইয়াহিয়া খান, 25 মার্চ তারিখে সেনাপতি ইয়াহিয়া খান বেসুমার বাঙালি মার্ডারের অর্ডার দিয়া কি চোটপাট। হেই অর্ডার পাইয়া জেনারেল টিক্কা খান 30 লাখ বাঙালির রক্ত দিয়া গোছল করলো। এরপরে বঙ্গাল মুলুকের খাল খন্দক, দরিয়া পাহাড়, গ্যারাম বন্দরের মধ্যে তৈরি হলো জিনিস বিচ্ছু। গ্রামের পোলাপানরা বদমাইশ লোকের গতরের মধ্যে জ্যামতে করে চোত্রা পাতা গৈসা দেয় আমাকে বিচ্ছু গো। হেই রকম কাম শুরু হয়ে গেল। হেই কাম বিগিন ঢাই। কি হলো ঢাকার মতিঝিলে বিচ্ছু গো কারবার হইল। আমার সাজানো বাগান হুকায়া গেল। অ্যাক্টিং করছে জাতিসংঘে মদার ও ভুট্টো পেঁয়াজি সাহেবের সারেন্ডারের খবর পেয়ে অ্যাক্টিং করছে। পয়লা গরম, এরপরে নরম, এরপরে পকেটের রুমাল বাইর করে, আরে কান্দন রে কান্দন, পকেটের রুমাল বাইর করে চোখ মুচ্ছা নাকটা ক্লিয়ার করে কইলো, চিল্লায়া কইলো সারেন্ডার তো ইম্পজ মানে কিনা অসম্ভব, আমরা ফাইট করবো। এই না কইয়া মদার ভুট্টো নিজের গতরের জামা কাপড় ফ্রান্স ব্রিটেনের খসড়া প্রস্তাব টুকরা করে ছিঁড়ে ফেলা গ্যাট ম্যাট করে বাইরে হয়ে গেল। বাইরনের টাইমে ইন্ডিয়া রাশিয়ার লগে ফ্রান্স ব্রিটেনের তুফান গাইল। সাদা চামড়ার জেন্টেলম্যানরা খালি কইলো যার লিগা চুরি করি হেই কয় চুর। জাতিসংঘ থাইকা আগাসাহির রুমে আউনের লগে মৌলবী সাহেব খবর পাইলো খেল খতম, পয়সা হজম। 8,884 দিনের সোনার হাঁস মানে কিনা বঙ্গাল মুলুক সহ পাকিস্তান নামের দেশটা শেষ হয়ে গেছে। আমাকে বক্সিবাজারের ছক্কু মিয়া একটা গুয়া মুড়ি হাসি দিয়ে গলাটার মধ্যে খ্যাকরানি মারলো, কইলো ভাইসা 26 মার্চ এই মদারু ভুট্টো ঢাকার তনে করাচির ভাগুয়াট হইয়া এলান করছিল। আল্লাহ সারাইছে ছদরিয়া হিয়া বেসুমার বাঙালি মার্ডারের আডার ডাউনের গতিকে পাকিস্তানটা বাইচ্চা গেল। এলাই কেমন বসতাছেন বিচ্ছু গো বাড়ির চোটে হেই পাকিস্তান কেমতে জানি পাকিস্তান হয়ে গেল। এই লিগাই কইছিলাম কি পোলারে বাগে খাইলো শেষ। আইজ থেকে বঙ্গাল মুলুকে মছুয়াগার রাজত্ব শেষ। আপা বললেন আপনি ঢাকাইয়া ভাষা জানেন না, আপনি যা করলেন ভাবা যায় না। আশরাফ ভাই, আমাদের এই সময়কার ছেলেমেয়েরা অনেকেই বুঝবে না যে আসলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রটার ইম্প্যাক্ট কি ছিল, মানে এটা কতটা ছড়িয়ে গিয়েছিল মনের মধ্যে, এবং আপনারা যারা সেখানে ছিলেন কাজ করেছেন সেই দৃষ্টি থেকে একটু যদি বলতেন। আমি চরমপত্র দিয়ে শুরু করি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে যে সমস্ত অনুষ্ঠান প্রচার হতো তার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল চরমপত্র, এবং চরমপত্রের বাইরে জল্লাদের দরবার বলে একটা অনুষ্ঠান হতো। তখন ছিলেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পাকিস্তানের, এবং তার যে করুণ অবস্থা, তার যে পরাজয়ের গ্লানি এবং পরাজয়ের দিকে যাচ্ছেন, এবং তার এক চাটুকার ছিল সে বাঙালিদের সপক্ষে কিছু কিছু কথা বলতো ফাঁকে ফাঁকে। এটা খুব জনপ্রিয় অনুষ্ঠান ছিল। আর একটি জনপ্রিয় অনুষ্ঠান ছিল, সেটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের জন্য অগ্নিশিখা। তা আমি যখন কাজ করতাম অগ্নিশিখার আমার উপস্থাপনা গ্রন্থনা আমাকে করতে হতো, এবং এটার সঙ্গে আরও অনেকেই করেছেন, কিন্তু আমি দীর্ঘদিন করেছি ওই সময়ে। এবং যেটা করা হতো সেটা হচ্ছে পরিকল্পনাটাও করা হতো। আমি শুধু এই মুক্তিযোদ্ধার ক্যাম্পের একটি দৃশ্য বর্ণনা করি, তাহলেই বুঝতে পারবেন যে কেমন ছিল তখনকার অবস্থা। আমি একটি ক্যাম্পে গিয়েছিলাম অনুষ্ঠান করার জন্য, রেকর্ড করার জন্য, কারণ আমি বহিঃপ্রচারটা দেখতাম। এবং সেখানে গিয়ে যখন সন্ধে হলো 7টার সময় আমাদের এটা এই ট্রান্সমিশনটা ওপেন হতো, শুরু হতো সন্ধেবেলা, এবং ওই অধিবেশনে এই অনুষ্ঠানটি যেত
এই রক্ত স্বাক্ষর। এবং তখন দেখা গেল যে একটি আম গাছ, দৃশ্যটা এরকম, পাশে তাঁবু, মুক্তিযোদ্ধারা এলোমেলো ঘুরে বেড়াচ্ছে এবং একজন এসে আম গাছের ডালে, তখন বলতো ট্রানজিস্টার, রেডিও না, সেটা বেঁধে দিল। এবং যখন ওই অনুষ্ঠানটা শুরু হবে, ওই মুক্তিযোদ্ধারা যারা ক্যাম্পে ছিল তারা তো সবসময় শুনতে পেত না, ক্যাম্পে থেকে আবার বেরিয়ে যেত আক্রমণের জন্য, তখন তারা এখানে এসে বসে মাটিতে ঘাসে বসে আম গাছের ডালে ঝুলন্ত রেডিও থেকে শব্দ ভেসে আসছে এবং তারা মনোযোগ দিয়ে শুনত। আমার এরকম অসাধারণ দৃশ্য দেখার সুযোগ হয়েছে। আমরা আবার এই স্মৃতিচারণে ফিরবো, তার একটু সজীব আরেকটা গান শুনতে চাই। তারেক কুমার গানটা গাবো? তারেক ভাইয়ের? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তারেক মাসুদের লেখা। এখানে তোমাদের অনেকের কথা রেফারেন্স আছে, মানে অনেকেরই কথাই আছে। গানটা একটু মনোযোগ দিয়ে শুনলেই বোঝা যাবে। আমার সুর, আমি সুর করেছি, তারেক মাসুদের লেখা, আমার সুর করে একটা অ্যালবাম গেছে, ওটাতে আছে গানটা। প্রজন্ম আজ ফেটে পড়ছে প্রচন্ড প্রতিবাদে, প্রজন্ম আজ ফেটে পড়ছে প্রচন্ড প্রতিবাদে। হত্যাকারীর হবে কি বিচার, যুদ্ধ অপরাধে, হত্যাকারীর হবে কি বিচার, যুদ্ধ অপরাধে। তোমার বুকে অনল জলে জলে বিপুল চিতা, নিখোঁজ ভাইয়ের খোঁজটা নিতে হারালো তোমার পিতা। তাই তো তোমার কাঁধে, তাই তো তোমার কাঁধে, হত্যাকারীর হবে কি বিচার, যুদ্ধ অপরাধে। তোমার বুকে তন্ময় ছেলে ঘুমায় মাথা রেখে, যুদ্ধাপরাধীর বিচার হবে এখনো স্বপ্ন দেখে। তোমার বুকে তন্ময় ছেলে ঘুমায় মাথা রেখে, যুদ্ধাপরাধীর বিচার হবে এখনো স্বপ্ন দেখে। তোমার স্বামীর হত্যাকারীরা প্রকাশ্যে বুক বাঁধে, হত্যাকারীর হবে কি বিচার, যুদ্ধ অপরাধে। তোমার যুদ্ধ শেষ হয়নি সেই ৭১ সনে, সংসপ্তক মানে তোমার স্বামী জন্ম থেকেই জানে। তোমার যুদ্ধ শেষ হয়নি সেই ৭১ সনে, সংসপ্তক মানে তোমার স্বামী জন্ম থেকেই জানে। আলবদরের গাড়িতে ফ্ল্যাগ তোমার চোখে বাঁধে, অত্যাচারীর হবে কি বিচার, যুদ্ধ অপরাধে। তোমার পিতার বুকে সাহস হাতে কলম ছিল, তোমার পিতার বুকে সাহস হাতে কলম ছিল। জাহিদ শাহিন দুই সহোদর তাই তো লিখে চলো, জাহিদ শাহিন দুই সহোদর তাই তো লিখে চলো। তোমার পিতার বুকে সাহস হাতে কলম ছিল, জাহিদ শাহিন দুই সহোদর তাই তো লিখে চলো। শহীদ স্মৃতি ফিরে আসে তোমাদের সংবাদে, শহীদ স্মৃতি ফিরে আসে তোমাদের সংবাদে। হত্যাকারীর হবে কি বিচার, যুদ্ধ অপরাধে।
তোমার পিতার বিদ্যাপীঠ আজ দিগদর্শন হারা, তোমার পিতার বিদ্যাপীঠ আজ দিগদর্শন হারা। মেঘনা তুমি বলো, মেঘনা তুমি উত্তাল ক্ষোভে পদ্মা পাগল পারা। তোমার পিতার বিদ্যাপীঠ আজ দিগদর্শন হারা, মেঘনা তুমি উত্তাল ক্ষোভে পদ্মা পাগল পারা। তোমার স্বদেশে গ্রাস করে দেখো জঙ্গি মৌলবাদে, তোমার স্বদেশে গ্রাস করে দেখো জঙ্গি মৌলবাদে। হত্যাকারীর হবে কি বিচার, যুদ্ধ অপরাধে। তোমার মায়ের শিলালিপি জীবন ঘষে লেখা, তোমার মায়ের শিলালিপি জীবন ঘষে লেখা। তোমার মায়ের যুদ্ধ ছিল ঘরে বাইরে একা, তোমার মায়ের যুদ্ধ ছিল ঘরে বাইরে একা। সুমন তোমার মনটা আজ মায়ের জন্যে কাঁদে, সুমন তোমার মনটা আজ মায়ের জন্যে কাঁদে। হত্যাকারীর হবে কি বিচার, যুদ্ধ অপরাধে। তোমার পিতা সারিয়ে তুলতে মুক্তি সেনার ক্ষত, তোমার পিতা সারিয়ে তুলতে মুক্তি সেনার ক্ষত। আলবদরের বেওনেটে হলো নিজে ক্ষত বিক্ষত, নিজে ক্ষত বিক্ষত, নিজে ক্ষত বিক্ষত। শ্যামলী মা বিচার চায় ক্লান্ত নিন্দাবাদে, হত্যাকারীর হবে কি বিচার, যুদ্ধ অপরাধে। তোমার পিতার, তোমার পিতার রক্তে রাঙানো ৭১-এর মাটি, তোমার পিতার রক্তে রাঙানো ৭১-এর মাটি। তোমার ছেলে খেলছে শাওন, খেলছে সামনে পাটি। তোমার ছেলে সকালে উঠে প্রতিদিন গলা সাধে, হত্যাকারীর হবে কি বিচার, যুদ্ধ অপরাধে। প্রজন্ম আজ পেটে পড়ছে প্রচন্ড প্রতিবাদে, হত্যাকারীর হবে কি বিচার, যুদ্ধ অপরাধে। প্রজন্ম আজ পেটে পড়ছে প্রচন্ড প্রতিবাদে, হত্যাকারীর হবে কি বিচার, যুদ্ধ অপরাধে। হত্যাকারীর হবে কি বিচার, যুদ্ধ অপরাধে। অনেকের রেফারেন্স নিয়ে অনেকের কথা উল্লেখ করেছিল, চেষ্টা করেছিল আসলে তাদের ওই জায়গাটায় সবাইকে রেফারেন্স দিয়ে কথা বলতে, সবাইকে জায়গাটা দিতে। আমার এত ভালো লেগেছিল গানটা। আমি আসলে তারেক রহমান মারা যাওয়ার পরে গানটা পেয়েছি, ক্যাথরিন দিয়েছিল আমাকে। তারপরে তো বাকিটা তোমরা জানোই আসলে। হ্যাঁ, মানে সজীব তুমি আসলে মানে এই গানটা আমি বুঝতে পারছি, মানে এই গানটা আসলে তোমাদের সবাইকে খুব নাড়া দিয়েছিল। কি কারণে? তোমাদেরকে একটা ওই ওই জায়গাটাতে পৌঁছে দিয়েছিল। আর এই লোকটা এখন আজকে নেই আমাদের মাঝে। কি বলবো, মানে অসম্ভব শ্রদ্ধা, অসম্ভব ভালোবাসা এইসব মানুষের প্রতি যদি না থাকে, বা ওই অনুভূতিটা যেটা বলছিলে, যে ওই অনুভূতিটা যদি চেতনায় না থাকে আসলে সম্ভব না লেখা। আর হয়তো আমি একটু চেষ্টা করেছি, হয়তো পেরেছি কতখানি জানি না। গানটা রেকর্ডও হয়েছে। তারপরে তো এই যে এই লোকটা এখন, কিন্তু সুর তুমি করাটা খুব গাইছো, সুন্দর, আর অসাধারণ। আমি তো শুধু ছবি দেখছি, বিপুলকে দেখছি, অনলকে দেখছি, তন্ময়কে দেখছি, শ্যামলী চাচিকে দেখছি, মানে সব কিছু মিলে এটা একটা
অন্য কিছু দেয়। মানে একটা ওই ওই বোধটা, ওই অনুভূতিটা আসলে তুমি অনেক ভালো বুঝতে পারবে আমাদের চাইতে। ওই কলমের কথা যে বলছে, আমি জানি না ওই কলম নিয়ে কতদূর যাওয়া যায়, অর্থাৎ তারা যা লিখেছেন বা তারা যা যে পরিমাণে করেছেন, সাহস দেখিয়েছেন হ্যাঁ, আসলে। সেটা আমাদের পক্ষে সম্ভব কিনা আমার জানা নেই, কিন্তু ওইটা ভেবেই মানে শান্তি পাই যে এই যে যে পতাকাটা দেখছি ওই লাল বৃত্তে মানে বাবার রক্তটাও আছে, এই আর কি। আর হচ্ছে 12 সালে আমার মা যখন মারা গেলেন, তার আগ পর্যন্ত তো ওই শহীদ মিনারেই যাওয়া, বিচার চাওয়া, মানববন্ধনে থাকা এবং তোর বাবার কি বিচার হবে না প্রশ্নটা নিয়েই যাওয়া। তো এইটুকু অন্তত একটা স্বস্তির দিক বলতে পারো যে শুরু বিচারটা হচ্ছে। হ্যাঁ, এরা মানে বলার চেষ্টা করেছিল কোনো এক সময় যে কেন এই শহীদ বুদ্ধিজীবী দিবস, বলার চেষ্টা করেছিল এক সময় যে এখানে 3 লাখ মানুষ মারা গেছে বা আরও কম, কত 50,000 40,000 মানুষ মারা গেছে। এই 30 লাখ মানুষের জীবনের বিনিময়ে যে দেশটা পেয়েছি আমরা জানি না যে সেটা এই অর্জনটাকে ধরে রাখার মতো যোগ্য কিনা আমরা। আমি 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 খুবই লজ্জিত যে আমি একটু সহ্য করাটা কঠিন হয়ে যাচ্ছে। মানে আমরা একটা গান শুনবো রন্টি, যদি একটা গানের মাধ্যমে আমরা আবার এই অনুষ্ঠানে ফিরে আসব। আমরা আসলে কি গাইবো আসলে বুঝতে পারছি না, কারণ আসলে সবাই এত কিছু শুনছি আসলে আমাদের। যাই হোক, এখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের খুব বিখ্যাত একটি গান, শ্রদ্ধেয় আখতার হোসেনের লেখা এবং সুর করেছেন শ্রদ্ধেয় অজিত রয়, স্বাধীন স্বাধীন দিকে দিকে। স্বাধীন স্বাধীন দিকে দিকে, স্বাধীন স্বাধীন দিকে দিকে যাচ্ছে বাঙালিরা, আজ রূপে তাদের কারা, আজ রূপে তাদের কারা, রূপে তাদের কারা, আজ রূপে তাদের কারা। স্বাধীন স্বাধীন দিকে দিকে, স্বাধীন স্বাধীন দিকে দিকে যাচ্ছে বাঙালিরা, আজ রূপে তাদের কারা, আজ রূপে তাদের কারা, রূপে তাদের কারা, আজ রূপে তাদের কারা। আকাশ বাতাস পথে প্রান্তরে জয়ধ্বনি শোনা যায়, শৃঙ্খলে বেড়ে কে আর বাড়াবে তাদের কঠিন পায়। আকাশ বাতাস পথে প্রান্তরে জয়ধ্বনি শোনা যায়, শৃঙ্খলে বেড়ে কে আর বাড়াবে তাদের কঠিন পায়। জীর্ণ ধারার ভেদ ধরে ওরা দেবে দেবে যে নাড়া, জীর্ণ ধারার ভেদ ধরে ওরা দেবে দেবে যে নাড়া। আজ রূপে তাদের কারা, আজ রূপে তাদের কারা, রূপে তাদের কারা, আজ রূপে তাদের কারা। স্বাধীন স্বাধীন দিকে দিকে, স্বাধীন স্বাধীন দিকে দিকে যাচ্ছে বাঙালিরা, আজ রূপে তাদের কারা, আজ রূপে তাদের কারা, রূপে তাদের কারা, আজ রূপে তাদের কারা। ধুকি ধুকি মরা সেই তো জীবনে নয়, শোষণের বুকে হানছি আঘাত নির্জিত পরাজয়। আকাশ বাতাস পথে প্রান্তরে জয়ধ্বনি শোনা যায়, শৃঙ্খল বেড়ে কে আর পড়াবে ওদের কঠিন পায়। আকাশ বাতাস পথে প্রান্তরে জয়ধ্বনি শোনা যায়, শৃঙ্খল বেড়ে কে আর পড়াবে ওদের কঠিন পায়। জীর্ণ ধারার ভিতরে ওরা দেবে দেবে যে নাড়া, জীর্ণ ধারার ভিতরে ওরা দেবে দেবে যে নাড়া।
আজ রূপে তাদের কারা, আজ রূপে তাদের কারা, রূপে তাদের কারা, আজ রূপে তাদের কারা। স্বাধীন স্বাধীন দিকে দিকে, স্বাধীন স্বাধীন দিকে দিকে যাচ্ছে বাঙালিরা। আজ রূপে তাদের কারা, আজ রূপে তাদের কারা, রূপে তাদের কারা, আজ রূপে তাদের কারা, রূপে তাদের কারা, আজ রূপে তাদের কারা, রূপে তাদের কারা, আজ রূপে তাদের কারা। প্রিয় আমার দর্শক, কথা আছে এখানে একটা, এই গানটার অরিজিনাল রেকর্ড কিন্তু মিলন কাকার স্টুডিও, হ্যাঁ ওখানে মিলন কাকার প্রথম অরিজিনালের মিলন কাকারই বাজানো। হ্যাঁ, ছিল না। আমরা একটু গান দিয়ে বেরিয়েছিলাম, এবার ফিরবো কবিতা দিয়ে। আশরাফ ভাই, যদি একটা কবিতা হয়ে যায় ভালো হয়। আচ্ছা, এই কবিতাটি পড়ার আগে ছোট্ট একটু ভূমিকা দরকার। আমরা জানি যে 25শে মার্চ 1971 সালে হত্যাকাণ্ড শুরু হয়েছিল, গণহত্যা। কিন্তু এই হত্যা কিন্তু থেমে নেই, ওটা কিন্তু রূপান্তরিত হয়েছে আর একটি ফর্মে, এবং সেটা পুরো বিশ্বজুড়ে এবং আমাদের দেশেও এটা এখনো হচ্ছে। এবং এই যে জঙ্গিবাদ, এই জঙ্গিবাদের কারণে গুলশানে একটি রেস্টুরেন্টে ইতালীয় একজন নাগরিক মহিলা, এবং তিনি অন্তঃসত্ত্বা ছিলেন, তিনি কিন্তু মৃত্যুবরণ করেন। এবং সেই মহিলার যে সন্তান তার পেটে ছিল, সে কিন্তু তার জন্মের আগেই মৃত্যুবরণ করে। এবং পুরো কবিতায় ওই শিশুটি কি কথা বলছে, সে মনে হবে একজন প্রাজ্ঞ মানুষ, এবং শিশুটি যা বলছে কবিতায় তার বিবরণটি রয়েছে। কবিতার নাম জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন, এটা তারিক সুজাতের লেখা। তাহলে হোলি আর্টিজান নিয়েই সম্ভব। হোলি আর্টিজান। আচ্ছা। জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন, আমার কোনো দেশ নেই, ভাষা নেই, জাতি নেই, ধর্ম অধর্ম পাপ পুণ্যের ভেদাভেদ নেই। জীবনের বিভৎস রূপ দেখে জন্মের আগেই আমি ক্রন্দনকে গিলে ফেলেছি। আমার প্রথম নিঃশ্বাস পৃথিবীর বায়ুমণ্ডল একটুও বিষাক্ত করেনি। শেষ নিঃশ্বাসই এ পৃথিবীর কাছ থেকে পাওয়া আমার প্রথম উপহার। মা, তুমি আমার খেলাঘর, আমার স্কুল, আমার কফিন। আমার চোখ ফোটেনি, তবু আমি দেখেছি জল্লাদের ধারানো নখে ছিঁড়ে যাচ্ছে আমার নাভি। আমার কান তৈরি হলো না, তবু আমি শুনলাম স্কুলের ছুটির ঘন্টা, ওই অচেনা শব্দ গির্জা, মন্দির আর মসজিদের মিনারে প্রতিধ্বনি তুলে ধীরে ধীরে মিলিয়ে গেল। আমার প্রথম শয্যায় আমার শেষ শয্যা, মাতৃগর্ভই আমার অদেখা পৃথিবীর একমাত্র গৃহকোণ। সেখানে গাঢ় অন্ধকার নেমে এলে রক্তের নদীতে আমি আমার মায়ের নাড়ি ধরে ভেসে ওঠার চেষ্টা করলাম। এই ছোট হাতে নরম আঙুলে আঁকড়ে ধরার মতো কিছুই পেলাম না। আমার চোখ না ফোটা চোখ মৃত্যুর মহাযজ্ঞে রক্তের স্রোতে ভেসে যেতে যেতে দেখল কোরআন, বাইবেল, গীতা, ত্রিপিটক বর্ণহীন আমার প্রায় অন্ধকার পৃথিবীতে কোনো পুণ্য অক্ষরেরই পাঠ নেয়া হলো না। তবু জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন,
মাতৃগর্ভই আমার প্রথম কবর, কফিন ও চিতা দাউ দাউ জ্বলে ওঠে মানুষের পৃথিবী, আমার কয়েক ফোঁটা রক্তে তার তৃষ্ণা সামান্যই মেটে। আচ্ছা, এই কবিতাটি একটি ইংরেজি অনুবাদ আছে, এটা ডালিয়া পড়বে এর পরপরই, এবং এটা অনুবাদ করেছে রানা ঠাকুর। আচ্ছা, হ্যাঁ ডালিয়াপা, এটা আর খুবই ভালো হয় যে এরকম একটা কবিতার ইংরেজি অনুবাদটা শুধু হওয়াই নয়, ছড়িয়ে দেওয়াটাও খুব জরুরি। ডালিয়াপা, আমরা কবিতাটা শুনবো। I embraced death, never was I born, remembering Simona Monte, an Italian national pregnant with her unborn son, Michelangelo, slaughtered in the Gulshan carnage. I embraced death, never was I born, belong to no country, have no language, nor of a nation, religion, profanity, sin, virtue. I know not the variance, look of life so grotesque, I swallowed my veils sooner than I was born. No, my first gasps never blemished the earth's space, nor the heavens. The last beat of my heart was my first gift of this world. Mama, you alone were my playhouse, my school, my coffin. My eyes were yet to open, still I watched the butcher's jagged nails tearing away at my umbilical cord. My ears weren't formed, yet I heard the school bells toll its last. Church bells, temple gongs, and from mosque minarets every alien note jingled, echoed, and dissolved. My first nest is my last abode. Mother's womb is my concealed world, my dwelling. Thickest of darkness concealed my secure ground, alas. Tethered to my mother's womb, to keep afloat in the torrents of blood-rushing river, I struggled. I fought to grasp, to yank at the womb cord. My tiny hands, tender fingers reached nothing, not anything to hold on. With my eyes open, amidst the carnival of killing, floating of blood torrents, I watched, disgraced, they wash away the Quran, the Bible, the Gita, the Tripitaka. No lessons of sacred verses were worthy of me, my wordless world shrouded in utter darkness. Yet I embraced death sooner than I was born. Mama's womb is my grave, my coffin, my pyre. Mankind world, a light in mighty flames, my meager drops of blood are not, never an equal to quench its thirsts. যে ভয়াবহ উগ্র ডানপন্থার দিকে পৃথিবীটাই রওনা দিয়েছে, আমরা তো তার বাইরে যেতে পারিনি, বরং আমাদের দেশেও যেটা আশরাফ ভাই বলছিলেন যে ৭১ পার হয়েছি আমরা, কিন্তু আবার কেন যেন সেই অভিশাপগুলো বারবার ফিরে আসছে আমাদের দিকে। সজীব, যদি একটা ধরো এই আমাদের রাইফেল স্কোয়ারে যা হলো সেটারই তো একটা পুনরাবৃত্তি হলো, তাই না? ওই রাইফেল স্কোয়ারের সময়, ঘটনার সময় আমার লেখা একটা গান গাই। নিশ্চয়ই নিশ্চয়ই। আর কত মরবে মানুষ তোমার কোলে মাগো, আর কত খুন হবে, জাগো বাঙালি জাগো। আর কত মরবে মানুষ, আর কত মরবে মানুষ তোমার কোলে মাগো, আর কত মরবে মানুষ তোমার কোলে মাগো, আর কত খুন হবে, জাগো বাঙালি জাগো। আর কত মরবে মানুষ তোমার কোলে মাগো, আর কত খুন হবে, জাগো বাঙালি জাগো। তোমরাই দিয়েছো প্রাণ
প্রাণ ভাষার দাবিতে, দুঃশাসন হটিয়েছ বাঁচার তাগিদে। তোমরাই দিয়েছ প্রাণ ভাষার দাবিতে, দুঃশাসন হটিয়েছ বাঁচার তাগিদে। নিজের স্বার্থ ভুলে এবার দেশের কাজে লাগো, নিজের স্বার্থ ভুলে এবার দেশের কাজে লাগো। জাগো বাঙালি জাগো, বাঙালি জাগো, বাঙালি জাগো, বাঙালি জাগো। তোমরাই নিয়েছ হাতে যার যা ছিল, স্বাধীন করেছ দেশ সেই শপথ ছিল। সেই ভাষণের কথাটা, তোমরাই নিয়েছ হাতে যার যা ছিল, স্বাধীন করেছ দেশ সেই শপথ ছিল। দেশের মানুষ মরছে দেশে, আজ দেশের মানুষ মরছে দেশে। একবার যদি ভাবো, একটু রুখে দাঁড়াও তোমরা। বাঙালি জাগো, বাঙালি জাগো, বাঙালি জাগো। আর কত মরবে মানুষ তোমার গোলে মাগো, আর কত মরবে মানুষ তোমার গোলে মাগো। আর কত খুন হবে, জাগো বাঙালি জাগো, জাগো বাঙালি জাগো, জাগো বাঙালি জাগো। সংস্কৃতি, এই যে আমাদের 1971 সাল নয়, একেবারে আমরা বলতে পারি যে 48 থেকেই যে ভাষা আন্দোলন শুরু হয়েছিল, সে তো 71 পর্যন্ত সংস্কৃতি আর রাজনীতি পরস্পর হাত ধরেই চলেছে। আমাদের কি একটু গোলমাল হয়ে যাচ্ছে যে আমরা সংস্কৃতি, রাজনীতি, সমাজ একসাথে এগোতে পারছি না? অনেক কিছুকেই দোষ দিতে পারি আসলে আমরা। ধরো প্রযুক্তিকেও দোষ দিতে পারি। প্রযুক্তির ভালো দিকগুলো না নিয়ে আমরা সবাই যদি, ধরো আমরা 5 জন যদি এরকম 7 জন বসে থাকি, কোনো একটা আড্ডাতে এরকম হয় যে আমরা যার যার ফোন নিয়ে ব্যস্ত। একটা মেসেজ এসছে, মানে একটা আড্ডারও যে একটা সময় দেওয়ার ব্যাপার আছে, ওটা আমরা ভুলে যাচ্ছি আস্তে আস্তে। মানে আমাদের কমন সেন্সগুলো হারিয়ে যাচ্ছে। ধরো কোনো একটা আড্ডাতে বসেছে, সবাই তো বিভিন্ন কাজ ফেলে এসে আড্ডায় বসে, বা কোনো একটা সবাই একটা গ্যাদারিংয়ে বসে। সেখানে বসেও আমি দেখি যে দাঁড়াও একটু, প্লিজ একটু দাঁড়াও, একটু ফোন এসছে। মানে ওই সময় দেওয়াটা, মানে সবাই না নিজেকে নিয়ে অনেক বেশি ব্যস্ত। আমাদের এই মানে মানবতার কথা বলছি আমরা, বাঙালিত্বের কথা বলছি আমরা, কিন্তু আমরা কি আসলে এই সব কারণে একটু পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি না? যে মানে একদম, মানে আমাদের ওই বেসিক জায়গা থেকেই বলছি আমি, মানে আমার চোখে দেখা ইদানিংকার ঘটনা থেকেই বলছি যে ফোন কেন্দ্রিক হয়ে গেছে জীবনটা, মানে ফোনের মধ্যেই সব। আমি জানি না ওই সজীবের কথা প্রসঙ্গে একটা কথা বলি। মানে আমার সবসময়ই মনে হয় যে সমস্ত ভালোবাসা এবং আগ্রহ দুটো বিষয়ের উপর, এই ইভেন গ্রামাঞ্চলেও, আমি বলবো না শুধু শহর, গ্রামাঞ্চলেও এটা আছে। সেটা হচ্ছে ফেসবুক এবং ফাস্ট ফুড। এর মধ্যে এত সীমাবদ্ধ হয়ে গেছে যে ওই কারণে কিন্তু বাবা, মা, ভাই, বোন সমস্ত কিছু মিলিয়ে যে একটা পারিবারিক পরিবেশ ছিল, সেটার থেকে কিন্তু তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বাবা মার প্রতি ভালোবাসা থেকে বিচ্ছিন্ন হচ্ছে। এটা কিন্তু আমার কি বলবো, অবজারভেশন থেকে বলা। কাজেই এই জাতীয় একটা রিফ্লেকশন, জাহিদ তুমি যে কথাটা বললে, আমার মনে হয় যে আমরা বিচ্ছিন্ন হচ্ছি, হয়তো রাজনীতির ক্ষেত্র বিচ্ছিন্ন হচ্ছে, সংস্কৃতির ক্ষেত্র। তার পেছনে কিন্তু এই কারণটা আমার মনে হয় খুব বেশি সক্রিয়, এবং এটা আরো বেড়ে যেতে পারে। আপা এই বিষয়ে কিছু বলবেন, যেহেতু আলোচনাটা উঠলোই একটু?
ছোট্ট করে যদি আমার বলতেন। মনে হয় আশরাফ ভাই যে বললেন বেড়ে যেতে পারে, এটা আমাদের বেড়ে দেওয়া যাবে না, যাবে না। একদমই আমাদের এটা আমাদের সচকিত হতে হবে, সজাগ হতে হবে, আমাদেরই তো দায়িত্ব। হ্যাঁ, আমার মনে হয় যে আমরা যারা আছি আমাদের প্রজন্মের, তাদের এখনো সময় আছে নতুন প্রজন্মকে বলার যে না, এটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, রন্টি এই প্রজন্মের মেয়ে, রন্টি কি বলে এবং বলেই কিন্তু গানে যেতে হবে। আচ্ছা, আমি তারপরও সব কিছুর মাধ্যমে সব কিছুর ভেতর দিয়ে আসলে আমি স্বপ্ন দেখি, এবং আমি খুব ভাগ্যবান যে আমি একজন বাংলাদেশি। যখনই দেশের বাইরে যাই, কোনো অনুষ্ঠানে যাই, যখন বলা হয় যে বাংলাদেশের গান করো এবং বাংলাদেশ, এই শব্দটা যেখানেই শুনি সেখানেই নিজেকে গর্বিত মনে করি। আমার কিছু বলার নেই, কারণ এখানে বলবার মতো আসলে অনেকেই আছেন, আমি সেই ক্ষেত্রে খুব অজ্ঞ, কিছুই জানি না। এতটুকু জানি যে আমি আমার বাংলাদেশের সাথেই থাকতে চাই, আমি আমার দেশকে চেষ্টা করি যতটুকু আমার দেশের হয়ে কিছু একটা করতে পারা, আর কিছুই না, আর কিছুই বলার নেই। রন্টি যদি ওর বন্ধুদের কেউ বলে, ও যেভাবে ভাবছে, তো সেই ভাবনাটা যদি ওর বন্ধুদের মাঝে ছড়িয়ে দেয়, অনেক কিছু হবে। সেই চেষ্টাটা করছি এবং আশা করছি যারা আমার সাথে আছেন, যারা আমার বন্ধু বা বাংলাদেশিরা যারা আছেন, তারা ব্যাপারগুলো আসলে কারণ আমাদের দেশ আসলে, আমাদের দেশকে নিয়ে ভাবার মতো আসলে আমাদের অনেক কিছুই আছে, আমাদের অনেক অ্যাসেট। তো আমরা চাইলে কিন্তু আমাদের দেশ দিয়ে অনেক কিছু করতে পারি, দেশের মাধ্যমে অনেক কিছু করতে পারি। তো গানের বিষয় যেহেতু এসছে, আমার খুব ছোটোবেলা আমার ওস্তাদজি, আমার গুরুজি মোহাম্মদ হেলাল উদ্দিন, উনি একটি দেশের গান লিখেছিলেন। আমি টুকটাক একটু শুরু করেছিলাম তখন, অনেক বছর আগে। আসলে খুব গানটি গাইছি আজকে আমি, গানটি 16 ডিসেম্বরে আমার রিলিজ হবে, একটু আজকে গিয়ে শোনাচ্ছি, খুব গাইতে ইচ্ছে করছে। দেখা যায়
রন্টির নিজের সুর, হ্যাঁ, বাহ। এটা মুক্তি পাচ্ছে কবে? আশা করছি 16 ডিসেম্বরে। 16ই ডিসেম্বরে। আচ্ছা, তো আমরা আমরা আসলে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো 1 মিনিট করে কি আপনারা একটু তরুণ প্রজন্মের জন্য কিছু বলবেন? 30 সেকেন্ড, হ্যাঁ, আমাদের সময় খুবই কম। একটু আশরাফ ভাই থেকে শুরু করে দ্রুত আমরা শুনে ফেলি। আমি কিন্তু ব্যক্তিগতভাবে মানে এই ধরনের বলাটা মানে খুব বেশি পছন্দ করি না এই কারণে যে আমার বলা কিন্তু হাওয়ায় ভেসে যাবে। হ্যাঁ, এটা সবসময়ই হয়, যে কারণে আমি খুব বেশি মানে একটা পরামর্শ দেয়া কিংবা একটা উঁচু জায়গা থেকে কিছু বলা, এটা আমি বলি না। দেশপ্রেম সম্পর্কে আমি শুধু একটি কথা বলি, সেটা হচ্ছে যে দেশপ্রেম এমন একটা জিনিস, রফিকুজ্জামানের একটা গীতি কবিতা আছে, সেটা হচ্ছে আমার সোনার বাংলা এটুকু শুনেই মাথা উঁচু করে দাঁড়িয়ে যাই, ক্ষুদ্র আমিও সারা বিশ্বকে ছাড়িয়ে যাই। এই চেতনা যদি ধারণ করা যায় তাহলে আর কোনো কথা বলার প্রয়োজন নেই। আসলে আশরাফ ভাই তো বললেন যে আসলে কোনো কথা বলার প্রয়োজন নেই, তবুও বলছি যে আমরা যে জায়গায় আছি, যে কর্মক্ষেত্রে আছি, আমরা যদি সেই জায়গাটায় সৎ থাকি, আমাদের কাজটা ঠিক মতো করি, আমাদের আশপাশটা যদি ঠিক রাখি, তাহলেই কিন্তু হয়, আর কিছু লাগে আফসোস না। আমাদের অনুষ্ঠান একেবারে শেষ জায়গায় এসে পৌঁছেছে। আমি জানি সজীব এবং রন্টি এই সময়কার মানুষ, ওরা জানে যে কিভাবে এগোতে হবে এবং জানাবে আমাদেরকে নিশ্চয়ই। তো আমি শুধু একটা শেষ কথা বলি, এই আমাদের যে অনুষ্ঠানটা ছিল তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, সেখান থেকে একটা কথাই বলি যে দেশের কাছে আসুন, আমরা কিছু চাইবো না, কারণ দেশ সব কিছু দিয়েছে। এবার বলি যে আমি দেশকে কি দিতে পারি, আমরা সবাই যেন দেশকে কি দিতে পারি সেটা নিয়েই ভাবি। আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং যারা উপস্থিত ছিলেন আশরাফ ভাই, ডালিয়া আপা, সজীব এবং রন্টি, সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং এবং সজীব একটু যদি পরিচয় করিয়ে দিতেন আমাদের সঙ্গে যারা ছিলেন তাদের আজকে, সঙ্গে। মানে আমরা তো বলেই যাচ্ছি আমাদেরকে ধরে রাখছেন হচ্ছে মিলন কাকা তবলায়, এতক্ষণ ধরে ধরেছিলেন। বিদ্যুৎ, অক্টোব্যাডে দৌলত, আমি ওনাদেরকে মামা বলছি কারণ ওনারা আমাকে অনেক ছোটবেলা থেকে জানেন বলেই। হ্যাঁ, দৌলত মামা গিটারে, আর সজীব, আর এক সজীব আমার পেছনে কিবোর্ডে। অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। আমরা আবার নিশ্চয়ই একসঙ্গে হব, এবং সবাইকে আজ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। জয় বাংলার জয়।